অনুচ্ছেদ ৩৭। চায়ের দুটি প্রধান জাত রয়েছে। তার মধ্যে একটি হল গ্রিন টি, সবুজ চা, যা পাতা তোলার পর দ্রুত ও সম্পূর্ণ শুকিয়ে নেওয়া হয়। এর রং হালকা সবুজ এবং গন্ধ হালকা। এটি প্রধানত চীন ও জাপানে জনপ্রিয়। ব্ল্যাক টি, কালো চা, একটু গাঢ় রঙের এবং এর গন্ধ তীব্র। এটি ইউরোপে খুবই জনপ্রিয়। এর পাতা আংশিকভাবে শুকানো হয়। তারপর এগুলিকে রোলিং মেশিনে দেওয়া হয়, যার ফলে চা পাতার কোষ ভেঙে যায়। তখন পাতার প্রাকৃতিক রস বেরিয়ে আসে যা এটিকে একটি বিশেষ স্বাদ দেয়। এই প্রক্রিয়ায় পাতাগুলিও গুটিয়ে যায়। রোলিংয়ের পর পাতাগুলোকে আর্দ্র পরিবেশে ছড়িয়ে রাখা হয় এবং সেগুলোকে ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়া হয়, যাতে পাতাগুলোর রং উজ্জ্বল তামা রঙের হয়। ফার্মেন্টেশনের পর পাতাগুলিকে শুকনো বাতাসে শুকানো হয় এবং আমাদের প্রিয় ব্ল্যাক টি তৈরি হয়। তখন পাতার প্রাকৃতিক রস বেরিয়ে আসে যা এটিকে একটি বিশেষ স্বাদ দেয়। এখানে প্রাকৃতিকের বিপরীত শব্দ কোনটি? এ শক্তিশালী, বি হালকা, সি বিশেষ, ডি কৃত্রিম। ফার্মেন্টেশন পাতাগুলিকে কি করে তোলে? এ উজ্জ্বল ও সুস্বাদু, বি সুগন্ধি ও উজ্জ্বল, সি উজ্জ্বল ও তামা রঙের, ডি উজ্জ্বল ও কালো। অধিকাংশ ইউরোপীয়রা কি পছন্দ করেন? এ সবুজ চা, বি হলুদ চা, সি কালো চা, ডি ইংলিশ চা। চীন ও জাপানের জনপ্রিয় চায়ের পাতা কি রঙের? এ তীব্র সুগন্ধযুক্ত, বি উজ্জ্বল তামা রঙের, সি গাঢ় কালো রঙের, ডি হালকা সবুজ রঙের। যখন রোলিং মেশিন পাতার প্রাকৃতিক রস বের করে আনে, তখন পাতাগুলির বিষয়ে কি সত্য? এ স্বাদ হালকা হয় এবং রং হয় সবুজ, বি স্বাদ বিশেষ হয় এবং পাতাগুলি গুটিয়ে যায়, সি স্বাদ শক্তিশালী হয় কিন্তু কোনো রং হয় না, ডি স্বাদ ও রং ভালো হয়। অনুচ্ছেদ ৩৮। বসন্ত থেকে গ্রীষ্ম পর্যন্ত স্কাউট মৌমাছিরা আশেপাশে ঘুরে মধু, রস, পরাগরেণু এবং জলের সম্ভাব্য উৎস খুঁজে বেড়ায়। স্কাউট মৌমাছি দৃষ্টি ও গন্ধ উভয়ের মাধ্যমে মধু রসের উৎসের প্রতি আকৃষ্ট হয়। এ দুটির মধ্যে গন্ধই সবচেয়ে বেশি প্রভাবশালী। গন্ধে আকৃষ্ট হয়ে কোনো সম্ভাব্য উৎসের কাছে পৌঁছানোর পর স্কাউট মৌমাছির শেষ ধাপের অগ্রসর হওয়া নির্ভর করে ফুলের আকার ও রঙের উপর। অনেক প্রজাতির ফুলের পৃথক পাপড়িতে গন্ধ নির্দেশক নামে পরিচিত চিহ্ন থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন ফরাসি মৌমাছি পালনকারী তার জন্য বার্তা বহন করার কাজে মৌমাছিদের ব্যবহার করেছিলেন। নোটটি মৌমাছির বক্ষদেশে লাগানো হতো এবং সেটি একেবারে মাঝখানে সঠিকভাবে লাগাতে হতো, না হলে মৌমাছি ভারসাম্য হারিয়ে ফেলত এবং উড়তে পারত না। মৌমাছিদের বার্তাবাহক হিসেবে ব্যবহার করার সময় বার্তাগুলি কখনো গন্তব্যে পৌঁছাত না, বি মাথায় বাঁধা হতো, সি পরে যেত, ডি বুকের মাঝখানে। বার্তাটি খুব সাবধানে বাঁধতে হতো, কারণ না হলে তার ভারসাম্য নষ্ট হতো, বি তার পাখা পড়ে যেত, সি সে তার দৃষ্টিশক্তি হারাত, ডি তা খুব ভারী হয়ে যেত। স্কাউট মৌমাছি ফুলের দিকে নির্দেশিত হয়। এ গন্ধ ও রং দ্বারা, বি আকার ও রং দ্বারা, সি গন্ধ ও দৃষ্টিশক্তি দ্বারা, ডি মধু ও পরাগ দ্বারা। গন্ধ নির্দেশক নামে পরিচিত চিহ্ন থাকে। এ পরাগে, বি পাপড়িতে, সি মধুতে, ডি পাতায়। আকর্ষণ শব্দের বিপরীত হল এ আকর্ষণহীন, বি বিভ্রান্ত করা, সি বিমুখ করা, ডি বিচক্ষণ। অনুচ্ছেদ ৩৯। বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস। তিনি মুঘল সম্রাট আকবরের দরবারের একজন সদস্য হিসেবে যুক্ত ছিলেন। বীরবল ছিলেন বিদ্বান ও জ্ঞানী। তিনি আকবরের মুখোমুখি জটিল সমস্যাগুলোর সমাধান করতেন। একদিন আকবর তার কয়েকজন বন্ধুকে রাত্রির ভোজে আমন্ত্রণ জানালেন। অতিথিদের আনন্দ দেওয়ার জন্য একজন গল্পকার নিয়োগ করা হয়।
তিনি অতিথিদের জন্য সুন্দর সুন্দর গল্প বললেন। আকবর তাকে এক থলি সোনার মুদ্রা উপহার দিলেন। তিনি আকবরের এই দান দেখে অত্যন্ত কৃতজ্ঞ হলেন এবং খুব প্রশংসা করলেন, আপনার মহানুভবতা স্বর্গের সর্বোচ্চ দেবতা ইন্দ্রদেবের থেকেও ঊর্ধ্বে। কিছুক্ষণ পরে আকবর অতিথিদের জিজ্ঞেস করলেন, আমি কি সত্যিই স্বর্গের দেবতা ইন্দ্রদেবের থেকেও বড়? যেহেতু আকবর ছিলেন তাদের সম্রাট, তাই উপস্থিত সবাই বলল, আপনার মহত্ব নিঃসন্দেহে সত্য। এরপর আকবর বীরবলকে একই প্রশ্ন করলেন এবং বীরবল বললেন, হ্যাঁ, আপনি সত্যিই মহান, কারণ আপনি যা পারেন তা ইন্দ্রদেব কখনোই করতে পারেন না। তখন আকবর জিজ্ঞাসা করলেন, তা কি? বীরবল বললেন, আপনি আপনার রাজ্য থেকে একজন খারাপ লোককে বিতাড়িত করতে পারেন, কিন্তু ইন্দ্রদেব তা পারেন না, কারণ পুরো বিশ্ব তার অধীনে। বীরবল কিভাবে আকবরকে সাহায্য করতেন? তিনি ভালো গল্প বলতেন। তিনি সমস্যার সমাধান করতেন। তিনি ভালো অতিথি আপ্যায়ন করতেন। তিনি তাঁর হয়ে যুদ্ধ করতেন। যখন আকবরের বন্ধুরা নিমন্ত্রণে এলেন, তখন আকবর তাদের কিভাবে আপ্যায়ন করলেন? তিনি গান গাওয়ার জন্য কাউকে নিযুক্ত করলেন। তিনি তাদের জন্য কবিতা আবৃত্তি করলেন। তিনি গল্প বলার জন্য কাউকে আমন্ত্রণ করলেন। তিনি নৃত্য প্রদর্শনের জন্য একটি নৃত্যদল রাখলেন। আকবর গল্পকারকে কিভাবে পুরস্কৃত করলেন? তিনি তার জন্য হাততালি দিলেন। তিনি তাকে এক থলি সোনার মুদ্রা উপহার দিলেন। তিনি তাকে প্রশংসা করলেন। তিনি তাকে একটি সোনার চেইন উপহার দিলেন। অতিথিরা গল্পকারের প্রশংসা করে আনন্দ প্রকাশ করলেন কেন? সম্রাটকে খুশি করার জন্য। গল্পকারের পক্ষে থাকার জন্য। তারা খুব উৎসুক ছিলেন না। তারা জানতেন না কি বলা উচিত। বীরবল কেন বললেন যে আকবর সত্যিই ইন্দ্রদেবের থেকেও মহান? আকবর সত্যিই ইন্দ্রদেবের থেকেও মহান ছিলেন। আকবর তাঁর রাজ্য থেকে খারাপ লোককে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু ইন্দ্র তা পারতেন না। আকবরের রাজ্য ইন্দ্রদেবের রাজ্যের চেয়েও বড়। ইন্দ্রদেব হলেন পুরো মহাবিশ্বের শাসক। অনুচ্ছেদ 40। গাছপালা ও বৃক্ষ মানুষদের জন্য নানা দিক থেকে মূল্যবান। এগুলো আমাদের খাদ্যশস্য, ভুট্টা, শাকসবজি, ফল, বাদাম, মশলা, পশুখাদ্য এবং বাসস্থানের উপকরণ দেয়। গাছপালা সরাসরি সূর্যের আলোকে বাধা দেয় অথবা সূর্যের রশ্মি শোষণ করে শীতল ছায়া প্রদান করে। গাছ বাতাসের গতি ও দিক নিয়ন্ত্রণ করে। গাছপালা পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং পরিবেশ রক্ষার জন্য অক্সিজেন সরবরাহ করে। তারা বাতাসের আর্দ্রতা বজায় রাখে এবং আমাদের চারপাশকে মনোরম করে তোলে। গাছপালা আমাদের বায়ুমণ্ডলের ক্ষতিকর গ্যাস ও ধুলাবালি থেকে রক্ষা করে। তারা ক্ষতিকর গ্যাস শোষণ করে এবং বাতাসকে পরিশোধন করে। ধারণা করা হয় যে 500 বর্গমিটার চাষকৃত জমিতে সালফার ডাই অক্সাইডের পরিমাণ কমে যায় এবং বড় শহরগুলো নাইট্রিক অক্সাইডে ভরে থাকে, যার 70% শিল্পাঞ্চলে থাকে। এইভাবে গাছপালা স্বাভাবিক ও কম খরচে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আমরা গাছ থেকে কি পাই না? গম, আম, বাদাম, কার্বন ডাই অক্সাইড। গাছ কিভাবে আমাদের শীতল ছায়া দেয়? সরাসরি সূর্যের রশ্মি আটকিয়ে। বাতাসের গতি নিয়ন্ত্রণ করে। ধোঁয়া ও ধুলাবালি থেকে রক্ষা করে। পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। গাছের উপকারিতা কি? এটি বাতাসকে কার্বন ডাই অক্সাইড মুক্ত করে। এটি বাতাসকে পরিশোধন করে। তাপ ও খালি জায়গা প্রদান করে। এটি বাতাসের আর্দ্রতা শোষণ করে। পরিবেশ শব্দের অর্থ কি? গাছপালা। চারপাশের অবস্থা। মনোরম অবস্থা। বেষ্টনী। নিচের কোনটি গ্যাস নয়? অক্সিজেন। কার্বন ডাই অক্সাইড। সূর্যের রশ্মি। নাইট্রিক অক্সাইড।